পেরিতে সবাই করে, কেউ হাসে কেউ ডুবে মরে। এবার গান থামিয়ে সে ডাকে দু হাত বাড়িয়ে। কি গো, আসবে না অভি? আমার তোমাকে ভারী পছন্দ, এসো আমার কাছে। তুমি কে? আমি কে সেটা জেনে লাভ নেই। আর তুমি জানো না, যে মনের গভীরে থাকে তার পরিচয় জিজ্ঞাসা করতে নেই। ও, এসো না অভি, আমার তোমাকে খুব ভালো লাগে। তোমার শরীরটা আরো কাছ থেকে পেতে ইচ্ছা করে। এসো আমার কাছে, এসো এসো। নমস্কার, আমি নির্মাল্য, বং ভুতুরে ইউটিউব চ্যানেলের কর্ণধার। আজকে আবারও একটা নতুন গল্প নিয়ে আপনাদের সবার কাছে এসেছি, এবং গল্পের কি নাম এবং শুধু তাই নয়, গল্পের সমস্ত কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদের সাথে শেয়ার করার আগে কিছু আপডেট আপনাদেরকে একটুখানি দিয়ে রাখতে চাই। যে আপনারা সবাই জানেন যে বর্তমানে ইউটিউবের কিছু নিয়মাবলী এসছে, এবং যার দরুন আমরা সবাই চেষ্টা করছি যে আমাদের চ্যানেলে যাতে কোনো না সমস্যা হয় আজকের ডেটে বা আগামী ডেটে। তো তাই জন্যই এই রকম একটা ভিডিও ইন্ট্রোডাকশান আমরা নিয়ে আসছি। তো আজকে একটা গল্প, যে গল্পটা আপনাদের সামনে আসতে চলেছে, সেটি হচ্ছে লেখিকা মনামি বাগচির কলমে বাঁশবনের ডাক গল্পের অনুপ্রেরণায়। গল্পের নাম হচ্ছে অভিশপ্ত মুখোশ। ঠিক আছে, এই গল্পটার মধ্যে একটা টিপিক্যাল কিন্তু ভয় রয়েছে, এবং একটু আগে আপনারা শুনে হয়তো দেখেইছেন যে গল্পটা কিন্তু আর পাঁচটা নর্মাল গল্পের মতো কিন্তু নয়। এই গল্পটার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে, এবং এই গল্পটা যখন আপনারা শুনবেন চেষ্টা করবেন যে হেডফোনটাকে অবশ্যই কানে রেখে শোনার, কারণ যখন এই গল্পটা আপনারা রাত্রিবেলায় শুনবেন অনেক রকম কিন্তু সাউন্ড এফেক্ট আপনারা পাবেন, এবং আমরা সেইভাবেই চেষ্টা করেছি গল্পটাকে বানানোর। তাই বেশি কথা বাড়িয়ে সময় নষ্ট করব না। আর এরকম কোনো ভিডিও ইন্ট্রো দেখলে ভাববেন না যে গল্প হবে না। এবার গল্পটা শুরু হচ্ছে। এক মহিলার পাশবিক চিৎকারে ঘরের এক কোণে সিঁটিয়ে থাকা কুকুরটা একবার কেঁপে ওঠে। বিছানার উপর শুয়ে থাকা মেয়েটার গায়ের শাড়িটা অর্ধেক খোলা। এত চিৎকার করা সত্ত্বেও বাঁধা হয়নি তার মুখ। বিছানার ঠিক পাশে দাঁড়িয়ে থাকা লোকটা ঝুঁকে পড়ে মেয়েটার মুখের উপর। প্লিজ টেল মি, তুই আর কার সাথে এরকম ভাবে জামা কাপড় খুলে শুয়েছিস? বল আমাকে, বল। শুইনি, আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি। তোর জীবনে লুকিয়ে রাখার মতো কিছুই নেই, তাই ভালোই বলে ফেল। নেই, কিচ্ছু লুকোনোর নেই। ছাড়ো আমাকে, খুব লাগছে। হ্যাঁ লাগছে, শোনা আরো লাগবে। তুই সত্যিটা যতক্ষণ না বলবি তোর আরো লাগবে রে। আমি তো বলছি আমি কারোর সাথে শুইনি। তুমি কেন আমার সাথে এমন করছো? কেন? তুই ভয় পাস আমাকে? হ্যাঁ, পাস আমাকে ভয়? তাহলে তোর সাহস কি করে হয় রে? 12 জনের সাথে শুয়ে বেড়াবি? হ্যাঁ, আর আমি আজই বন্ধ করব তোর এই হ্যাংলামো। নো, কাম হিয়ার। আমাকে ছাড়ো, আমি তোমার পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। আয় না, কাল না তোর জন্মদিন, তোকে একটা উপহার দি। তুই তো বাচ্চা ভালোবাসিস, তাই না? আয় 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 না, আয় আয়।
আরে এর চেয়ে আমাকে একেবারে মেরে ফেলো না। কেন রোজ রাতে আমাকে এত কষ্ট দাও? রান্নাঘরে তো ছুরিটা আছে, চালিয়ে দাও না আমার বুকে, তাহলেই তো সব মিটে যায়। মোহিনী কেঁদেই চলেছে। একটা বিশ্রী হাসি হেসে মোহিনীর চুল ধরে টান মেরে বিছানার আর এক পাশে ফেলে দেয়। অভির কপাল বেয়ে টুপ করে এক বিন্দু ঘাম এসে পড়ে মোহিনীর তল পেটে। অভি হিংস্র ভঙ্গিতে শরীরের সমস্ত জোর লাগিয়ে মোহিনীর পা দুটো হাঁটু থেকে চেপে ধরে নিজের শরীরের কাছে টেনে নেয়। জোরে জোরে নিঃশ্বাস পড়ছে তখন অভি। তার শরীরের নিম্নভাগ এখন স্থির নেই। তুই তো আমার বিয়ে করাবো, বিশেষ কর তোকে এইভাবে অন্য কারোর শরীরের সাথে কল্পনা করতে খুব কষ্ট হয়, কিন্তু তুই তো বাধ্য করিস, তাই না? বল বল, বাধ্য করিস না? আয় আয় আয়, আজ আমি তোকে একটু 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 বাধ্য করি। পাঁঠা কাটার মতো চিৎকার করতে থাকে মহিলা। এতক্ষণে তার দুই গালে 5 আঙুলের দাগ লাল হয়ে ফুলে উঠেছে। ঠোঁটের পাশ থেকে লালা ঝরে পড়ছে বালিশের উপর। বলো শোনা, তোমার জীবনে আমি ছাড়া আর কেউ নেই, তাই তো? বলো না, বলো, একবারটি বলো শোনা। মোহিনীর আর কথা বলার মতো শক্তি নেই। ঘুমাতে থাকে সে। চোখে জল নিয়ে না সূচক ভঙ্গিতে দুপাশে মাথা নাড়ে। তোর গায়ের রংটা দেখেছিস? কে বিয়ে করতো তোকে? হ্যাঁ, আমি আমি উদ্ধার করেছি তোকে। উদ্ধার, পায়ে ধর আমার পায়ে পর। ছিলিস তো ওই এনজিওর রেস্কিউড মাল হিসাবে। বাপ মায়ের কোনো ঠিক ঠিকানা নেই। কে করতো তোকে বিয়ে? বল দেখিনি, কে করতো তোকে বিয়ে? সবই যখন জানতে দাও তাহলে কেন আমাকে বিয়ে করলে? বলো না, কেন কেন আমার জীবনটা চেঁচে নষ্ট করলে? মহান সাজার জন্য? মহান সাজার জন্য নয় রে। আমি যে কাজের সাথে যুক্ত, আমি যদি তোর মতো একটা কালো ভিখারির বাচ্চাকে বিয়ে করি, তাহলে পাতার মতো পাতা আর্টিকেল আমার নামে ছাপবে। বুঝলি? কিরে, বুঝতে পারলি? এই এই অভিজিৎ সেনগুপ্ত ইজ আ হিরো। হি ইজ অ্যান এক্সাম্পল অফ দিস সোসাইটি, দিস ড্যাম সোসাইটি। তাদের পোষা কুকুরটা ভয়ে দাঁড়িয়ে থাকে ঘরের এক কোণায়। পশু হলেও এই পাশবিক দৃশ্য সেও বোধহয় সহ্য করতে পারেনি। মোহিনীকে বাঁচাতে গেলে অভি তাকেও সজোরে আঘাত করে টেবিলের ওপরে রাখা ভারী পেনদানি দিয়ে। পরদিন সকালে চোখ খুলে মোহিনী দেখে অভি ব্যাগ গোছাচ্ছে। তার মনে পড়ে যায় তাদেরকে আজ পুরুলিয়ার উদ্দেশ্যে বেরোতে হবে। যাওয়ার আগে তাদেরকে প্রথমে শ্যামবাজারে ডক্টর বিশ্বজিৎ রায় ওরফে বিশ্বদার সঙ্গে দেখা করতে হবে। তারপর সেখান থেকেই গাড়ি করে সোজা দুর্গাপুর। সেখানে দুপুর অবধি থেকে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিয়ে আবার রওনা দেওয়া। সব মিলিয়ে 7 ঘন্টার মতো রাস্তা। অভিজিৎ স্টেট হিউম্যান রাইটস কমিশনের জুনিয়র মেম্বার। বর্তমানে সে পুরুলিয়ার বিশালপুর গ্রামের ভূমিজ উপজাতিকে নিয়ে কাজ করছে। তার প্রজেক্টের বিষয় হলো এই ভূমিজ উপজাতি আজও অনেকখানি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত কেন তা খুঁজে বের করা। তাছাড়া বিয়ের পর কাজ করে তাদের তেমন কোথাও যাওয়া হয়নি। এই ফাঁকে তাদের ঘোরাও হবে। শ্যামবাজার মেট্রো স্টেশনে মনীন্দ্র কলেজের সামনে দাঁড়িয়ে বিশ্বদার সাথে দেখা করার পর মোহিনী আর অভিজিৎ রওনা দেয় দুর্গাপুরের উদ্দেশ্যে। অভিজিৎ গাড়ি চালাতে পারে না, সুতরাং বিশ্বজিৎ একটা ড্রাইভারকেও পাঠিয়ে দেয় তাদের সাথে। কথা হয় তাদেরকে সেখানে রেখে সেদিন রাতেই গাড়ি নিয়ে ফিরে আসবে ড্রাইভার।
যাত্রাপথ কখন যেন হঠাৎ করেই শহরের হাত ছেড়ে গ্রামের সবুজ ক্যানভাসে প্রবেশ করেছে, ট্রানজিশনটা তারা বুঝতেই পারেনি। গাড়ি চালাতে চালাতে অভিজিৎ বলে, রমি, ড্যাশবোর্ডের উপর একটা বাক্স রাখা আছে, দেখো। মোহিনী আস্তে করে ড্যাশবোর্ডের ওপর থেকে একটা ছোট বাক্স তুলে নেয়। একটা নাক ছাবি, বেশ পুরনো ডিজাইন, কিন্তু দেখেই বোঝা যায় খুব দামি জিনিস। সরি, আর হবে না। আসলে রাগ হলে যে কি হয়। মোহিনী চুপ করে মুখটা ঘুরিয়ে নেয় জানলার দিকে। এখনো তো রাগ? হ্যাঁ, আচ্ছা বাদ দাও, বলো তোমার কি চাই, ছেলে নাকি মেয়ে? আমার কিন্তু মেয়ে চাই, আর যদি ছেলে হয় তবে কিন্তু আবার। ধ্যাত, চুপ করবে? অভিজিৎ হেসে ওঠে, মোহিনীও হেসে ওঠে তার সঙ্গে তাল মিলিয়ে। যাক, বাঁচা গেল। জানো তো রমি, এতটাই ব্রিটিশ এসে গিয়েছিল যে সে সাইপোথিস রিজেক্ট হওয়ার পর কাগজটা গোল্লা পাকিয়ে পুড়িয়েই ফেলেছিলাম। এরপর থেকে কিছুই আর মাথায় আসছিল না। বদ্ধ দেওয়ালের মাঝে কেমন যেন হাঁপিয়ে উঠছিলাম। বন্ধুদের সাথে ঘুরে ফিরে আড্ডা দিয়ে এসেছি কাছে পিঠে কিছু জায়গা থেকে, কিন্তু সেগুলো এক সময় শেষ হতেই লাগছিল। কি আর করা যায় সেই সবই ভাবছিলাম। হঠাৎই বিশ্বদা আমাকে বলল এই ভূমিজ উপজাতির কথা। দেখ অভি, এটা নিয়ে কাজ করবি? করলে মন্দ হয় না, তবে তবে মনে রাখবি, এখানে গেলে শুধু এই উপজাতি জীবনযাত্রা নয়, আরো কিছু জিনিস আছে যেগুলো সম্পর্কে তোকে জেনে আসতে হবে। যেমন কুমারী নদী পেরিয়ে পুরুলিয়ার বিশালপুর গ্রাম, সেখানে ঠিক সেই নদী আর নদী সংলগ্ন এলাকায় একটা নটি বাড়ি আছে। একটা জঙ্গলও আছে শুনেছি, লোকে ওটাকে বাংরি কোঠা বলে। মানুষজন কেন সেটা এড়িয়ে যায় সেই খবর তোকে এনে দিতে হবে। পয়সা চিন্তা করিস না, ওটা আমার উপর ছেড়ে দে। দেখি আমি কাল লোকাল ফরেস্ট অফিস থেকে একটা গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। আর যে 7 দিন থাকবে আমি একবার অজয়দের সাথে কথা বলছি, কিন্তু ভাইটি না করিস না। ঠিক আছে, তবে আমার ওয়াইফ মোহিনীও যাবে, কেমন? সে নিয়ে চাপ নেই, আমি এক্ষুনি যোগাযোগ করছি। আচ্ছা, বিনয় দা, ও তো ওখানে মাঝখানেক আগেও গিয়েছিল, তাই না? তাহলে মানে ওর শরীরটা ঠিক নেই তাই আর কি। তাছাড়া মোহিনীকে তো ওইখান থেকে রেস্কিউ করে আনা হয়েছিল 9 বছর বয়সে। জানা, ওর একটা নারীর টান নিশ্চয়ই থাকবে, ভালো লাগবে ওরও। ব্যাস এইটুকুই। এখন তোর সাথে চললাম পুরুলিয়ায় কিছুদিন সময় কাটাবার উদ্দেশ্য নিয়ে। কথাগুলো বলতে বলতে হাতটা তুলে মোহিনীর দিকে বাড়িয়ে দেয় অভিজিৎ। মোহিনী কিছুটা ভয়েই চোখ ঢেকে নেয় 2 হাত দিয়ে। আরে মারবো না রে পাগলি, এসব সিট বেল্টটা খুলে দিই। কথাটা বলে মাথায় হাত বুলিয়ে সিট বেল্ট খুলে দেয় অভিজিৎ। যে বাংলোয় তারা থাকবে তার ঠিক উত্তর দিকেই রয়েছে বাংড়ির বন। এই বন একদিনে দেখা সম্ভব নয়। তারা বাংলোয় যখন ঢুকলো তখন ঘড়ি বলছে সন্ধে 7:30। বাংলোটা বেশ বড়, প্রকাণ্ড বড় সবুজ দরজা পেরিয়ে একটা বিরাট হলরুম। দোতলার একটি রুম খুলে পরিষ্কার করে তাদের থাকবার ব্যবস্থা করা হয়েছে। সেখানকার দেখভাল করার জন্য একটা চৌকিদার ছিল, নাম শিবাই। লোকটি বেশ সরল, ভালো মানুষ হয়েছে। ভূতের সিনেমার মতো যদি লোকটা বলতো ইহা সে চলে যাইয়ে বাবুজি, তবে হয়তো পরিবেশটার সাথে সামঞ্জস্য থাকত। লোকটি বিয়ে টিয়ে করেনি, একাই থাকে, তবে তার রান্নার হাত ছিল চমৎকার। রাতে খাওয়া দাওয়ার পর হলরুমে বসে অভিজিৎ আর মোহিনী বাংড়ি জঙ্গল আর সেই নটি বাড়ির গল্প শুনছিল। বাবু, এই জঙ্গলের বয়স 200 বছরেরও বেশি। জঙ্গল সংলগ্ন এলাকা দিয়ে বয়ে গেছে কুমারী নদীর কিছু অংশ। এছাড়া বিভিন্ন পাহাড়ি রকমের গাছ পাখালিতে ভরা এই জঙ্গল। প্রকৃতি প্রেমীদের কাছে এই জঙ্গল স্বর্গই বলা চলে।
যদিও এত সব সৌন্দর্য থাকা সত্ত্বেও খুব বেশি কেউ একটা এদিকে আসে না। পরে কিছুটা ইতস্তত বোধ করে বুড়োটা গলা ঝেড়ে বলেছিল, এই জঙ্গলে নাকি হামেশাই দুর্ঘটনা ঘটে, তাই পর্যটকদের আশা প্রায় শূন্যে এসে দাঁড়িয়েছে। কিন্তু অভির উদ্দেশ্য ছিল ওই জঙ্গল সংলগ্ন নটি বাড়ির রহস্য সম্পর্কে জানা। সকাল সকাল আবার বেরোতে হবে, তাই শুয়ে পড়াটাই উত্তম বলে মনে করল তারা। রাত্রিবেলা ঘুমোবার সময় রমি অভিজিতের দিকে পিঠ করে ঘুমিয়েছে। হঠাৎ অভিজিতের চোখ পড়ল পিঠের দাগটা। ঘুম থেকে ঝাঁকিয়ে তুলে রমিকে ওই দাগের কথা জিজ্ঞেস করতে ও আবার মুখ ঘুরিয়ে শুয়ে পড়ে। অভিজিতের মাথাটা আবার গরম হয়ে যায়। পরদিন সকালে শিবাইদা চা দিতে এসে জিজ্ঞেস করে, দিদিভাই, তোমার গালে ওই দাগটা কিসের? এ তো কাল ছিল না। বিছানায় ষাঁড় পোকা টোকা ছিল নাকি? একটু ইতস্তত হয়ে মুখে সেই দাগটার ওপর হাত বুলিয়ে বলে, হবে হয়তো কোনো পোকা টোকা। আর কি? সত্যি করে বলো তো দিদিভাই, এ তো তোমার সারা গায়ে লাল চাকচাক হয়ে ফুলে গেছে। মনে হচ্ছে যেন কেউ বারবার কোনো পাতলা তীক্ষ্ণ জিনিস দিয়ে আঘাত করেছে। আরে না না, ও কিচ্ছু না। তুমি তোমার কাজ করো, বুঝলে? তোমার দিদিভাই ঠিকই আছে। আগে বাবু। সকালে হালকা ব্রেকফাস্ট করে তিনজন বেরিয়ে পড়ল ফরেস্ট অফিসের একজন ফরেস্ট গার্ডকে নিয়ে। বিকেল 5টার মধ্যে তাদেরকে আবার ফিরে আসার কথা বলে দিলেন চৌকিদার। ফরেস্ট অফিস থেকে বেরিয়ে মিনিট 20-25 হাঁটলেই বাংরি জঙ্গলের প্রবেশপথ লক্ষ্য করা যায়। অবশ্য সেটাকে প্রবেশমুখ বললে ভুল হবে। সেই প্রবেশমুখে বড় বনেদি একখানা প্রবেশদ্বার লক্ষ্য করা যায়। তবে যেটি দেখে অভিজিতের পিলে চমকে গেছিল তা ছিল মাটিতে পড়ে মরচে ধরা একটা সাইনবোর্ড, যার ওপর লেখা, বাংরি কোঠার মায়া হইতে সাবধান। সঙ্গে থাকা গার্ডকে অভিজিৎ বলল, আচ্ছা, এইখানে এই লেখাটা কেন আছে? আর বলবেন না বাবু, আজ থেকে বেশ কিছু বছর আগে এক নেপালি দম্পতি এসেছিলেন এই জঙ্গলের নটি বাড়ি দেখতে। তারপর কি যে হলো, সেই নেপালি ভদ্রমহিলা জঙ্গলে হারিয়ে গেলেন, আর ভদ্রলোকটির মৃতদেহ পাওয়া গেল সেই নটি বাড়ির চাতালের উপর। তারপরই গ্রামের মাথারা এই সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে গেছেন। এই সাবধান করা আর কি। মোহিনী স্তব্ধ হয়ে গিয়েছিল এই কথা শুনে। অভিজিৎ চমক ভেঙে বলে ওঠে, আরে দূর বাবা, কে না কি কি সব লিখে গেছে, তার জন্য এত ভাবতে হবে নাকি? কথাটি বলে সে মোহিনীর হাত ধরে টানতে টানতে নিয়ে প্রবেশ করে বাংরির বুকে। শুকনো পাতার মর্মর শব্দ পেরিয়ে হেঁটে চলেছে তারা তিনজন। গাছের পাতার ফাঁকে ফাঁকে সূর্যের আলো এসে পড়ছে। দূরে কোথাও কোনো অদ্ভুত পাখি বিকৃত হাসির মতো শব্দ করে ক্রমাগত ডেকে চলেছে। গার্ড নিজের মতো বকবক করে চলেছে, বিভিন্ন গাছের বর্ণনা, বিভিন্ন ফুলের বর্ণনা, এছাড়াও ভূমিজ উপজাতি সম্পর্কে নানান কথা বলে চলেছে। অভিজিতের সেই দিকে কোনো মনোযোগ ছিল না। তার বারবার মনে হচ্ছিল, বাংরি শুধুমাত্র জঙ্গল নয়, তার চাইতেও বেশি কিছু। অদ্ভুত এক শীতল নীরবতা গাছের প্রতিটি পাতায়, প্রতিটি শাখায় বিরাজমান। এই জঙ্গলে আলোর প্রবেশ বোধহয় নিষিদ্ধ। ওই গাছের ফাঁক ফোকর দিয়ে যতটা আলো এসে পড়ে ঠিক ততটুকুই। বাইরের জগৎ থেকে কেউ যেন বিচ্ছিন্ন করে রেখেছে এই জগৎটাকে। বাতাসে এক অদ্ভুত মাদকতাময় গন্ধ অভিজিতের ইন্দ্রিয়গুলোকে বারবার সচকিত করে তুলছে। অভিজিৎ মোহিনীর হাতটাকে শক্ত করে ধরে রেখে হেঁটে চলেছে সেই জঙ্গলের মধ্যে দিয়ে। এতটা হেঁটে আসার পর সবাই একটা পাথরের ওপরে বসল বিশ্রামের জন্য। ব্যাগের ভেতর থেকে ঠান্ডা জলের ফ্লাস্কটা বের করে জল খাচ্ছিল।
কি যেন বলার জন্য রুমের দিকে তাকাতে অভিজিৎ দেখল সে অপলক দৃষ্টিতে কি যেন দেখছে। তাকে ধাক্কা দিয়ে অভিজিৎ বলে, কি গো, কি দেখছো অমন করে? ওই যে ওইদিকে একটা ঘন্টার ধ্বনি ভেসে আসছে না? একটা মন্ত্র পাঠ করার আওয়াজ শুনতে পাচ্ছি আমি। তুমি শুনতে পাচ্ছ? কান পেতে শোনার পর সেই জিনিস চাক্ষুষ করার ইচ্ছে আরো দ্বিগুণ বেড়ে গেল। গার্ডকে বলা হলো তাদেরকে নিয়ে সেদিকে যেতে। গার্ড প্রথম দিকে একটু বিরক্তির সুরে না না করলেও পরে রাজি হয়ে গিয়েছিল। এদিকে আকাশটা হঠাৎ মেঘাচ্ছন্ন রূপ ধারণ করল। সবুজ বন নিমেষের মধ্যে ধূসর রঙের চাদরে নিজেকে জড়ালো। ধীরে ধীরে হাওয়া বইতে শুরু করেছে এবার। অভিজিতের এইসবের প্রতি তখন কোনো খেয়াল নেই। সে মোহচ্ছন্নভাবে হেঁটে চলেছে গার্ডের পেছন পেছন। হঠাৎ এক সময় ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা এলো। কানে এলো মন্ত্র পড়ার শব্দ। বুঝতে বাকি রইল না তারা এসে পড়েছে সেই নটি বাড়ি ওরফে বাংড়ি কোঠার সামনে। সেখান থেকেই ভেসে আসছে ঘন্টার আওয়াজ। একটি নয়, দুইটি নয়, অনেকগুলি ঘন্টার আওয়াজ। সব প্রাণীরা তার ভয়ে যেন নিজ গৃহে আশ্রয় নিয়েছে। গাছের পাতার খসখস শব্দ ছাড়া আর কোথাও কোনো আওয়াজ নেই। প্রচণ্ড বাতাসের শব্দ, শত সহস্র ঘণ্টার ধ্বনি আর আকাশের রুদ্ররূপ মিলিয়ে এক বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি করেছে ইতিমধ্যে। সেখান থেকে চোখ সরাতে নটি বাড়ির মধ্যে যা চোখে পড়ল তা দেখার জন্য কোনো রকম প্রস্তুতি ছিল না অভির। ঘণ্টার ধ্বনি তখন আরো তীব্র হয়েছে এবং সেটির উৎস চোখের সামনেই প্রকট হয়েছে। সেটি দেখে বিস্ময়ের সব সীমারেখা ছাড়িয়ে গেল। দেখে মনে হচ্ছে না কোনো দেবীর পুজো হচ্ছে, বরং মনে হচ্ছে কোনো আদিম যুগের স্থাপনা, যেখানে দিনের পর দিন শ্যাওলা জমে জমে পুরু আস্তরণ পড়েছে। পুজোর মূল অংশ সেই দেবী অথবা অপদেবী 5 ফুটের কাছাকাছি। এই দেবীর গায়ের রং সবুজ নাকি? না যুগের পর যুগ মূর্তি পরিষ্কার না করার জন্য তার গায়ে শ্যাওলার আস্তরণ পড়েছে তা বোঝা গেল না। সেই শ্যাওলা ধরা কালচে সবুজ রঙের দেবী মূর্তির ঊর্ধ্বের বাঁ হাতে রয়েছে রণখড়গ, অপর হাতে রয়েছে নরখুলি এবং সামনের 2 হাতে রয়েছে বীণা। তবে দেবীর গায়ে কোনো বস্ত্র নেই। এই বাড়ি যে বহু প্রাচীন তা স্পষ্ট। কয়েকটা স্তম্ভ ছাড়া আর কিছুই তেমন অবশিষ্ট নেই সেখানে। মাথায় প্রকাণ্ড ত্রিকোণ একটি গম্বুজ। সেই গম্বুজের থেকেই ঝুলানো রয়েছে 6টি ঘণ্টা। অভিজিৎ গিয়ে দাঁড়ালো, দেখল সেখানে পুজো হচ্ছে। একজন বৃদ্ধা রয়েছে সেখানে। পরনে রয়েছে তার শতছিন্ন একটি কালচে সবুজ রঙের শাড়ি। তার পিঠ রয়েছে অভিজিৎ আর রুমের দিকে। এক হাতে পুজোর থালা এবং অপর হাতে 4টি ঘণ্টার সাথে গোছ করে বাঁধা একটি মোটা দড়ি। সে ক্রমাগত পুজো করে চলেছে। তার হাঁটু অবধি খোলা চুল একই সাথে দুলছে। তার পূজার উপাচার থালায় কি রয়েছে তা এত দূর থেকে বোঝা গেল না, কিন্তু ওটি যে দুর্গন্ধের উৎস তা টের পাচ্ছিল সবাই। হঠাৎ সেই মূর্তির এক উজ্জ্বল রূপ প্রস্ফুটিত হয়, কিন্তু যা দেখা গেল তাতে জ্ঞান হারাবার উপক্রম হল। এই কোনো সাধারণ দেবী হতেই পারে না। মূর্তিটা বসানো একটি প্রকাণ্ড লোহার আসনের উপর। এখন মূর্তিটাকে আরো কালো এবং উজ্জ্বল লাগছে। মূর্তিটি 10 মহাবিদ্যার 9ম মহাবিদ্যা দেবী মাতঙ্গী। এই মুহূর্তে চিনে নিতে অভিজিতের বেশি সময় লাগলো না। গল্প কথায় ঢের শোনা তার সম্পর্কে, কিন্তু এই গোপন নিয়ম মেনে পুজো আজ প্রথম চোখে পড়ল।
সেই দেবীর ভয়ঙ্কর লাল বর্ণ চোখ থেকে যেন রক্ত পড়ছে। সাক্ষাৎ আদিম কোনো অপদেবী যেন নেমে এসেছে পৃথিবীর বুকে। পুজো শেষ হওয়ার পর ঘন্টার ধ্বনি থামল। থালা নিচে নামিয়ে রেখে বৃদ্ধা এলো ওদের দিকে, ঘুরে তাকাল। তোরা এই জায়গায় কি করিস রে? আমরা মানে এত মানে মানে কেনে? এইটা কার মূর্তি গো বুড়িমা? এই তো না, তোদের কৌতূহলের শেষ নাই। বলুন না, আমরাও একটু শুনি। সে নয় বলছি, কিন্তু এ ছোকরা, তুই আগে সত্যিটা বল দিকি নাই। তুই বিটিয়াকে মারিস পিটিস, শরীরে এত দাগ? না না, পড়ে গিয়েছিল। তুই মিছা কথা বলছিস কেনে? আহা, ছাড়ুন না, আপনি বরং গল্পটাই বলুন। ঠিক আছে, তবে শুনো, গল্পটা বলার পর কিন্তু আমি বিটিআর থেকে নিজেই জিজ্ঞাসা করে লিব। আরে সে করে নেবেন না হয়। শুনো তবে, আজ থেকে 100 বছর আগে এই বাড়ির নাম ছিল বাংরি নটি বাড়ি। রাজা রমেশচন্দ্র দাস ছিল এখানকার জমিদার। সে যে বিশাল টাকা পয়সা, তবে তা নিয়ে নানা লোকে নানা কথা কয়। অনেকে কয় উনি নাকি এইসব সোনা দানা জমির মালিক হয়েছে টুকটাক করে রে। তিনি গোপনে তন্ত্র সাধনা করতেন, মা মাতঙ্গীর পূজারি বটে। এই নটি বাড়িতে ওইদিন নাচা গানার মেহফিল লেগেই থাকতো। জমিদার আরও কয়টা বেটা ছেলেদের সাথে মদ মাংস নিয়ে ফুর্তি করতে আসতো। সেই সময় কিছু ডাগর সুন্দরী ছেমরিগুলাকে বাবু কিনে নিয়েছিল, সেবাদাসী করে পুষে রেখেছিল। রম্ভা, বনলতা, মধুবালা এরা প্রথম সারির সুন্দরী বেডি মানুষ ছিল। কিন্তু জমিদারের সবচেয়ে প্রিয় ছিল মাধবীলতা, মানে মাধবী। তার শরীরের দিকে একবার চোখ গেলে ফেরানো যাবে ক্লাই। গায়ের রং চাপা হলেও শরীর ছিল টান টান, পাতলা ফিনফিনে ঠোঁট, চিকন গলার স্বর। ওই ছেমরি ঠিক যেমন নাচতে পারত, তেমনি গায়িকাও ছিল বটে। জমিদারের বউ মৃন্ময়ী তাকে হিংসা করত ভীষণ রে। তবে একদিন এক পূর্ণিমার রাতে মাধবীর পরিচয় হয় জমিদারের ঘনিষ্ঠ বন্ধু দেবশঙ্করের ছেলে ঋষিকেশের সাথে। মাধবীকে ভালোবেসে ফেলে সে। মাধবীও সেই বেটা মানুষের সাথে ঘর বাঁধতে চায়। মাধবী ছটফট করতে লাগে। সে বারবার জমিদারের পায়ে পড়ে, কাঁদে, এমনকি তার সোনার হাটটাও বন্ধক দিতে চায়, কিন্তু কাজ হয় নাই। জমিদার বুঝতে পারে এবার তার ছেমরির শরীর হাতছাড়া হতে যায়। ছক কষে সে। তারপর আবার কি, একদিন আর খুঁজে পাওয়া যায় লাই দুজনকে। লোকে বলে ওদের নাকি মেরে এখানেই দফন করে জমিদার বাবু। তারপর রটিয়ে দেয় ওরা পালিয়ে বিয়ে করার জন্য সমাজের চোখকে ফাঁকি দিয়ে মাঝরাতে পালিয়ে গেছে। কিন্তু জমিদার ধীরে ধীরে কেমন পাগলাটে বুইরা গোছের হতে লাগলো। কেউ তার কারণ খুঁজে পেল নাই। এক সময় বুইরা শয্যা নিলে মৃন্ময়ী খুব কাঁদতে লাগে। মৃন্ময়ী বুইরার কথা অনুযায়ী এই উচ্চষ্ট চন্দলিনীর মূর্তি বড় করে স্থাপন করে পুজো করতে শুরু করে। তবে তাতেও যে ভারী কাজ হয়েছিল তা বলবো না। বুইরা এক সময় মারা যায়। ডাক্তার কয় তারে যক্ষায় ধরেছে, তাই রক্তশূন্যতায় মারা গেছে। গাঁ শুদ্ধ লোকে মেনে নিলেও মৃন্ময়ী তা মেনে নেয় না। হয়তো কিছু টের পাইছিল। বুইরা মরার কিছুদিনের মধ্যেই মৃন্ময়ীও শয্যা নেয়।
যাওয়ার আগে তার কথাগুলোও কেমন পাগল পাগল শোনাচ্ছিল। বারবার বলছিল এই বাড়ি নাকি অভিশপ্ত, পূজার উপাচারে ত্রুটি আছে, বাংরি জঙ্গল তাকে এই কাজে মদত দেয়। সে ফিরে এসেছে, সে রোজ আসে, এই রকম কিছু পাগল পাগল কথা। একটার সাথে অপরটার কোনো মিল নাই তেমন। তবে আতঙ্ক শুরু হয় তার ঠিক 2 মাস পর থেকে। বলা ভালো এই 2 মাস দেবী মূর্তির পুজো বন্ধ ছিল, তবে নটি বাড়ির চাতাল খোলাই থাকতো। একদিন মাঝরাতে কয়েকটা ছেলে 4টি মদের বোতল নিয়ে পা রাখলো সেই বাড়ির চাতালে। কে রে, মাংস আনিসনি? কি সুন্দর হাওয়া দিচ্ছে, যদি একটু মাংসই না থাকে। ভাই, ওই কটা টুকরো পড়ে আছে, বাকি সবই হাড়গোড়। এই সাবধান ভাই, শুনেছি নাকি এটো খাবার খেতে পেতনিও আসে। আরে দূর, পেটে বেশি বললে এই হয়। কোথায় বলবি বড়ি টড়ি আসবে, তারা পেট নেই। ঠিক এই সময় এক অদ্ভুত অস্বস্তি ঘিরে ধরে ওদের। জঙ্গলের দিক থেকে এক দমকা হাওয়া এসে গাছগুলোকে মাতাল করে দেয়। মদের নেশা কিছুক্ষণের জন্য ফিকে হয়ে যায়। 4 জনই ঘুরে তাকায় দেবী মূর্তির দিকে। একবারের জন্য তাদের মনে হয় কেউ যেন তাকিয়েছিল তাদের দিকে। এই মাত্র সরে গেল। এতক্ষণে একটি ছেলে মাংস খেয়ে মদের নেশায় উচ্চষ্ট গুলি ছুঁড়ে ছুঁড়ে ফেলছে দেবী মূর্তির সামনে। হুঁশ নেই তাদের। আজ আকাশে চাঁদ নেই, তাও যেন জঙ্গলের ভিতর থেকে আলো আসছে, আর তাতেই আলোকিত হয়ে রয়েছে চাতালটা। অস্বস্তিটা সকলের মধ্যে বেড়েই চলেছে। ধীরে ধীরে রাতের হাওয়া বইতে থাকে। বিশ্রী গন্ধটাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। 2টি ছেলে তখন মদের ঘোরে বেহুঁশ। তারা প্রায় অকারণেই হাসাহাসি করছে। যে ছেলেটি নিশ্চিন্ত হয়ে মুরগির ঠ্যাং চেবাচ্ছিল, তার আবার চোখ যায় সবজেটে মূর্তিটার দিকে। এ ভাই, ওখান দিয়ে জানাটা কি সরে গেল না রে? পড়ি পড়ি, সুচিত্রা সেন। বাইরে বলছি, নেশার করে বলছি না রে, আমি দিব্যি দেখলাম। একটু আগের পচা গন্ধটা এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। অস্বস্তিটা কাটাতেই ছেলেটি চোখে মুখে জল দিতে যায়। তোরা এখনো দেখতে পারতেছিস না নাকি? মূর্তিটার পিছনে কে যেন একটা বসে আছে, মনে হচ্ছে যেন কিছু খাচ্ছে। দেখ দেখ। কারুর মন নেই ওর কথায়। যে যার নিজের মতো হাসাহাসি করে চলেছে। দূরে লম্বা গাছগুলো মাথা দোলাচ্ছে হাওয়ায়। ছেলেটি এক পা করে এগিয়ে যায় মূর্তির দিকে। হঠাৎ তার চোখ যায় মূর্তির পিছনে বসে থাকা মেয়েটির দিকে। কি অপরূপ সুন্দরী! হাঁটুর একটু নিচ পর্যন্ত লম্বা চুল, পরনে সবুজ রঙের ডুরে শাড়ি, মাথায় হলুদ ফুলের থোকা। শাড়ির আঁচলের বেশিরভাগটাই নিচের দিকে লুটোচ্ছে। গায়ের রং মিশ কালো হলেও শরীরের অদ্ভুত এক কামুকতা রয়েছে। ছেলেটির চোখ যায় মায়াবিনীর বুকের গভীরতার দিকে। মেয়েটা এবার তাকে নিজের কাছে ডাকার ভঙ্গিতে হাত বাড়ায়। এসো, এসো আমার কাছে। দেখো না, আমার আঁচলটা কেমন খুলে যাচ্ছে, একটু ঠিক করে দাও। এসো। মন্ত্রমুগ্ধের মতো চলে যায় ছেলেটি। তারপর এক টানে খুলে ফেলে শাড়ির আঁচল। মেয়েটির মুখটা কাছে টেনে এনে ঠোঁটে ঠোঁট স্পর্শ করে সে।
তার শরীরটা কেঁপে ওঠে ভয় পাওয়া হরিণের মতো। এক হাত তার গালের উপর রেখে অপর হাত দিয়ে স্পর্শ করে তার কালো মেঘের মতো খোলা পিঠ। একটা ঝিমঝিম ভাব গ্রাস করে ছেলেটিকে, চোখের পাতা বন্ধ হয়ে আসে। আর ঠিক সেই সময় একটা আচমকা চিৎকারে বাকি দুজনের হুঁশ আসে। দৌড়ে আসে তারা। কি হলো ভাই, কি হলো? ওরা এসে দেখে মাটির উপর ছিটকে পড়েছে ছেলেটা, মদের বোতলটা পড়ে আছে অন্যদিকে। বাকি দুজন ছেলেটার হাত পা চেপে ধরে। মাটির উপর শুয়ে ছটপট করে চিৎকার করছে ছেলেটা। একটা অদৃশ্য কিছুর সাথে লড়াই করে চলেছে ক্রমাগত। ঠোঁট থেকে গলগল করে রক্ত পড়ছে তার। ভালো করে তাকালে বোঝা যাবে ঠোঁটের কাছটা থেকে এক খাবলা মাংস তুলে নিয়েছে কেউ। ঘাড়ের কাছটায় কানের নিচে বীভৎস নখের আঁচড়। তারপর আর কি, আর তাদের খোঁজ পাওয়া গেল নাই। স্থানীয় মন্দিরের পূজারী বললেন এই সব মাধবীলতার অতৃপ্ত আত্মার কাজ। তার উপরে এই মূর্তিতে পেরাণ প্রতিষ্ঠা করা হয়েছে। আরও বিপদ, খুব ভুল না হলে মা মাতঙ্গী 64 যোগিনী দ্বারা বেষ্টিত। তার মধ্যে মায়ের প্রিয় কিছু যোগিনীরা সবচেয়ে আগে স্থান পান মায়ের চরণে। মাধবীর মৃত্যুর পর সেও এমন এক যোগিনীতেই রূপান্তরিত হয়েছে। তার শক্তি এখন কয়েক কোটি গুণ বেশি। সেই এখন এই বাড়ির প্রধান দ্বাররক্ষী, মায়ের প্রিয় যোগিনী। তবে মাধবী এখানেই থেমে থাকে নাই। বহু বছর পর তার শিকার হয় এক নেপালি দম্পতি সহ গ্রামের বেশ কিছু অল্প বয়সী যুবক। দেখো দিকি, আমি তখন থেকে বকেই যাই। তোর বউয়ের নাম কি? ওর নাম মোহিনী, ডাকনাম রুমি। ওকে যত্নে রাখিস আর মারধর করিস না। এবার যা তোরা, সন্ধে নামছে, আর থাকিস না এখানে। চলে যা, চলে যা, চলে যা। রাত্রিবেলা চৌকিদারের তৈরি ঝাল ঝাল মুরগির ঝোল আর মুগের ডাল দিয়ে নৈশ ভোজ সারা হলো। খেতে বসে চৌকিদারকে এই বৃদ্ধার পরিচয় জিজ্ঞাসা করতে সে বলে তার নাম করিমণি, করিমণি মুন্ডা। তিনি তন্ত্রবিদ্যার সাথে সাথে জ্যোতির্বিদ্যাও আয়ত্ত করেছিলেন। এক কথায় খুবই পরিষ্কার মাথা। তিনি নাকি তৎকালীন স্নাতক ও জমিদার পরিবারের সঙ্গে তার বেশ ঘনিষ্ঠতা ছিল। কিন্তু এইসবের ঊর্ধ্বে তার অপর একটি প্রচ্ছন্ন পরিচয়ও ছিল, যে পরিচয় সে বেশি দিন ভোগ করতে পারে না। তার বিয়ে হয়েছিল এক বড় লোকের ছেলের সাথে। বছর ঘুরতে না ঘুরতে সে নাকি এক কুচকুচে কন্যা সন্তানের জন্ম দেয়। তবে চামড়ার রঙের জন্য অথবা মেয়ে হওয়ার অভিশাপে তার 3 দিনের শিশু সন্তানকে মেরে ফেলে তার স্বামী। শেষে করিমণি বুঝতে পারে তার স্বামী তাকেও মারার পরিকল্পনা করছে। তাই তার লেখাপড়া কাজে লাগিয়ে সে সোজা চলে যায় শহরের পথে। এই কথা বিচার ব্যবস্থার কানে যেতে তার স্বামীকে শিশু হত্যা ও হত্যার ষড়যন্ত্র করার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মহিলা এক ধাক্কায় স্বামী, সন্তান সবাইকে হারিয়ে এক প্রকার পাগল হয়ে যায়। এই মানসিক অবসাদ থেকে মুক্তি পেতেই এই পূজারিণীর রূপ হয়তো। ভীষণ প্যাথেটিক। তবে মহিলা কি সারাদিন ওখানেই থাকেন? হ্যাঁ, ওরার কাজ কি? বেশ, তাহলে এই হলো বিশ্বদার রহস্য। হ্যাঁ, খাওয়া দাওয়া সেরে ঘরে ফিরে আসে অভিজিৎ। রুমি ততক্ষণে বিছানায় পাশ ফিরে বোধহয় ঘুমিয়ে পড়েছে। চারদিকটা ভীষণ নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক কানে আসছে তার। আজ বড় ক্লান্ত সে, শরীরটা
অদ্ভুত রকমের ভারী হয়ে আছে। এমনি জায়গাটা ভালো, কিন্তু অদ্ভুতভাবে ভীষণ নোংরা। সবসময় একটা গন্ধ নাকে লেগেই থাকে। তবে তার এসব অনুভূতিকে আজ ছাপিয়ে গেছে ক্লান্তি ভাব। বালিশে মাথা রাখতেই ঘুমিয়ে পড়বে বোধহয়। কিছুক্ষণ নাইট ল্যাম্পটা চলছিল। হঠাৎ ঝোড়ো হাওয়া দিতেই নিভে যায় সেই আলো। কানের সামনে একটা মাছি ভিন ভিন করছে। একটা নয়, বেশ অনেকগুলো মাছি। তবে এই মাছির উৎসর দিকে চোখ যেতেই গাটা গুলিয়ে উঠল অভিজিতের। এই তীব্র দুর্গন্ধ আসছে তার ঠিক সামনে পড়ে থাকা একটা ছেলের মৃতদেহ থেকে। তার শরীর ধর থেকে আলাদা, মাছি ভিন ভিন করছে তাতে। ঘরের মধ্যে মোমের আলো জ্বলছে, চারিদিকে তন্ত্রপ্রচার সাজানো। সেই পূজারিনী মাটিতে লুটানো চুল দুলিয়ে বেড় বেড় করে মন্ত্রপাঠ করেই চলেছে। হঠাৎই সে মন্ত্রপাঠ করা থামিয়ে এগিয়ে আসে অভিজিতের দিকে। তারপর বুকের ওপর চেপে বসে গলাটা চেপে ধরে। তারপর হুড়মুড় করে উঠে বসে অভিজিৎ। ঢোক গেলে না, স্বপ্ন দেখছিল, ভারী কদাকার একটা স্বপ্ন। পাশে টেবিলে রাখা জলের বোতলটা থেকে অর্ধেকটার বেশি জল খেয়ে ফেলে সে। ডান পাশে শুয়ে থাকা স্ত্রীর আঁচল দিয়ে মাথায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে ফেলে। সে উপলব্ধি করে তার এই বিকট স্বপ্নের জন্য দায়ী কয়েকটা মাছি আর দুর্গন্ধ। না, কালকেই বিশ্বদাকে বলে এর একটা ব্যবস্থা করতে হবে। এখানে বেশি দিন থাকা অসম্ভব। এইসব ভাবতে ভাবতে করিডোরের দিকে বেরিয়ে আসে অভিজিৎ। গন্ধটা এবার কিছুটা কম লাগছে। বাইরে একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। পকেট থেকে একটা সিগারেট বের করে ধরায় সে। দূরে অন্ধকারে মিশে যাওয়া জঙ্গলের দিকে তাকিয়ে থাকে সে এক মনে। হঠাৎই তার চমক ভাঙে একটা মেয়ের মিষ্টি হাসির শব্দে। শব্দটা আসছে কোণার ঘরটা থেকে। কিন্তু এত রাতে কে হাসছে? ভয় লাগলেও কোনো এক অমোঘ টানে সেই শব্দের উৎস লক্ষ্য করে এগিয়ে যায় অভিজিৎ। হাসির শব্দটা এখন একটা গানে রূপান্তরিত হয়েছে। প্রথমটা ঠিক স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না, এখন কাছে আসতেই শব্দগুলো স্পষ্ট বোঝা যায়। পিরিতে সবাই করে, কেউ হাসে কেউ ডুবে মরে। পিরিতে সবাই করে, কেউ হাসে কেউ ডুবে মরে। পিরিত করে অনেক বাবু, রীতিমতো হয়ে খাবো। খাচ্ছ নাকি হাবু ডুবু, খাচ্ছ নাকি হাবু ডুবু, আমার এই সুরের পরে খাচ্ছ নাকি হাবু ডুবু, আমার এই গানটা এক নাগাড়ে গেয়েই চলেছে সামনে শুয়ে থাকা মেয়েটা। না না, এ নিশ্চয়ই চোখের ভুল। আর সেই বাজে গন্ধটা আসছে না কেন? কোনো এক মন্ত্র বলে গন্ধটা রূপান্তরিত হয়েছে দৈবিক ফুল চন্দনের গন্ধে। অভিজিতের পা স্থির হয়ে গেছে, গলাটা শুকিয়ে আসছে। তার মনে বিপদের আশঙ্কা কাজ করলেও তা ছাপিয়ে যাচ্ছে কোনো এক অন্য অনুভূতি। মেয়েটা ঠিক চোখের সামনে মেঝের ওপর শুয়েই গানটি গাইছে আর খিলখিল করে হেসে উঠছে মাঝে মাঝে। মেয়েটির শরীরটাকে ঢেকে রেখেছে একটা পাতলা ফিনফিনে ওড়নার মতো চাদর। তার ফাঁক দিয়ে দেখা যায় তার টান টান নাভি। নুপুর পড়া পাটা মেঝের ওপর পড়তে বারবার শব্দ করে উঠছে। এবার গান থামিয়ে সে ডাকে দু হাত বাড়িয়ে। কি গো, আসবে না অভি? আমার তোমাকে
ভারী পছন্দ। এসো আমার কাছে। তুমি কে? আমি কে সেটা জেনে লাভ নেই। আর তুমি জানো না, যে মনের গভীরে থাকে তার পরিচয় জিজ্ঞাসা করতে নেই। ও, এসো না অভি, আমার তোমাকে খুব ভালো লাগে। তোমার শরীরটা আরো কাছ থেকে পেতে ইচ্ছা করে। এসো আমার কাছে, এসো এসো। পরদিন সকালে চৌকিদার আর মোহিনী অভিজিৎকে অচৈতন্য এবং অর্ধনগ্ন অবস্থায় খুঁজে পায় বাংলোর দোতলার শেষ ঘরটার সামনে। চোখে মুখে জল দিয়ে হুঁশ ফেরাতেই সে ততটা গুছিয়ে কিছু বলতে পারে না, কিন্তু বেলার দিকে তার জ্বর আসে প্রবল। রুমি একটু চিন্তিতই হয়ে পড়ে। নেটওয়ার্কের সমস্যার জন্য বিশ্বদা কিংবা ডাক্তারবাবু কারোর সাথেই যোগাযোগ করতে পারে না, কিন্তু বুদ্ধি করে কিছু ওষুধপত্র আনার জন্য সে একটা প্যারাসিটামল খাইয়ে দেয় অভিজিৎকে। জ্বর যে একদম ছেড়ে যায় তা নয়, সেই দিন একটা ঘুষঘুষে জ্বর তার শরীরটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। জ্বরের ঘরে ভুলও বকেছে অনেক, সারাদিন জ্বরে কষ্ট পেয়েছে। সন্ধ্যের দিকে একটু চোখ লেগে এসেছিল অভিজিতের। আবারও মাছির ভিন ভিন শব্দে ঘোর কাটে তার। উঠে বসে। এই পরিবেশের সাথে ধাতস্থ হতে কিছুক্ষণ সময় লাগে। মনে পড়ে রুমি বেরিয়েছে কিছু ওষুধ কেনার জন্য। যাওয়ার আগে সে বলে গেছে, শোনো, আমি একটু বেরোচ্ছি, খাবারটা চাপা দিয়ে গেলাম, খেয়ে নিও। ওহ, তাহলে এটাই মাছের উৎস। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। হাতটা ধুয়ে খাবারটা খেতে যাবে, ইতিমধ্যেই তার চোখ যায় এক বিভৎস দৃশ্যের দিকে। সেই কালকের মেয়েটি উপুর হয়ে বসে তার ভাতের থালা থেকে দু হাত দিয়ে গোগ্রাসে ভাত খাচ্ছে। একই সাথে মাংসের হাড়গুলো গিলে খাচ্ছে স্বচ্ছন্দে। খেতে খেতে মাঝে মধ্যেই বিকৃত একটা হাসি হাসছে মেয়েটা। তার সাথে গুনগুন করে চলেছে সেই গান। এখন যেন গোটা ঘর ময় মাছি উড়ে বেড়াচ্ছে। তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে সেই পচা গন্ধ। বাইরের ঝোড়ো হাওয়া তার জানলার পাল্লা ঠেলে ঢুকে। অভিজিৎ তখনও সেইভাবে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে সেই ঘটনাটা কিছুটা আন্দাজ করতে পেরে ভয় কুঁকড়ে গিয়েছে। কালকের বলা ঘটনাটায় একটা কথা সেই পূজারিনী বলেনি। এই মাতঙ্গী এমনি এমনি সন্তুষ্ট হন না। জমিদার নিশ্চয়ই মাধবীলতাকে হত্যা করে তন্ত্রবিদ্যার সাহায্যে তার আত্মা দেবীকে অর্পণ করেছিল। তারপর তার আত্মার দখল নিয়ে এক অপদেবীতে পরিণত করে মাধবীকে। কোনো এক বিশেষ লগ্নে অপরূপা কোনো নারীর শরীরে দখল নিয়ে কার্যসিদ্ধি করে সেই অপদেবী। অভিজিৎ দেখল সেই অপরূপা নারী মূর্তি আবারও তাকে নিজের কাছে ডাকছে। আমার কাছে এসো অভি, আমি তোমায় ভালোবাসি, তোমার রুমির থেকেও ঢের বেশি। আমার শরীরটা শুধু তোমার অভি, আমায় বাধ্য করো না অভি। বলেই এক বিশ্রী হাসি হেসে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দেয় অভিজিৎকে। সে চিৎকার করেও করতে পারে না। সেই পিশাচিনী তার বুকের ওপর বসে হাত দুটোকে চেপে ধরে এক প্রকার জোর করে শারীরিক মিলন করতে চাইছে। নখের আঁচড় আরো গভীর ক্ষত সৃষ্টি করছে অভিজিতের পিঠে। আর পারে না সে, কেঁদে ফেলে। প্রচণ্ড হিংস্র ভঙ্গিতে সেই মায়াবিনীর কবল থেকে মুক্ত হতে চায় সে, কিন্তু তার শরীর ধীরে ধীরে মিলনে আবদ্ধ হচ্ছে সেই মায়াবিনীর শরীরের সাথে। এক অসহনীয় জ্বালায় সে চিৎকার করে ওঠে।
চিৎকার শুনেই হন্তদন্ত হয়ে ছুটে আসে চৌকিদার। তাকে মেঝে থেকে তুলে বিছানায় শুইয়ে দেয়। চাদর দিয়ে তার উন্মুক্ত শরীরটা ঢেকে দিতেই যাচ্ছিল, এমন সময় সে খেয়াল করে অভিজিতের শরীরের নিম্নভাগে তলপিঠের দিকে গভীর ক্ষত। এই অবস্থায় মাত্র কিছুক্ষণ তার জ্ঞান ছিল। ভয়ই হোক বা শারীরিক যন্ত্রণার জন্যই হোক, আবার ঘুমিয়ে পড়ে সে। হঠাৎই মাঝরাতে ঘুম ভাঙে তার স্ত্রীর নরম স্পর্শে। খুব যত্ন করে হাত বুলিয়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিচ্ছে পিঠে। আমার পিঠে আঁচড়ের দাগ? হ্যাঁ, তাই তো দেখছি। তুমি তুমি সন্দেহ করবে না প্লিজ, তুমি সন্দেহ করো না। বালাই ষাট, তোমাকে আমি বিশ্বাস করে বিয়ে করেছি। আর দেখো, যাই হোক, যতক্ষণ না একটা মানুষ নিজের থেকে কিছু না বলছে, ততক্ষণ তাকে জোর করার অধিকার আমাদের কারুর নেই। আমাকে ক্ষমা করো রুমি, আমাকে ক্ষমা করো। এ কি পায়ে ধরছো কেন? কি হয়েছে? আরে আমাকে শাস্তি দাও রুমি, আমাকে শাস্তি দাও, আমাকে মারো রুমি, আমাকে যত পারো তুমি মারো, আমাকে শাস্তি দাও তুমি। এসব কি বকছো? আমি বুঝতে পারিনি জোর করে শারীরিক মিলন এতটা যন্ত্রণা রুমি। আমাকে আমাকে ক্ষমা করো। আমি আমি তোমার পায়ে ধরছি, আমি তোমার পা ধরে ক্ষমা চাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, এই জায়গাটা আমার ঠিক ভালো লাগছে না। আমরা না কালকে এখান থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, যত রাতই হোক না কেন। আমি বিশুদার সঙ্গে কথা বলছি। তুমি বরং বাড়ি গিয়ে আমাকে সবটা খুলে বলো। ভয় পেও না, আমি সবসময় তোমার সঙ্গে আছি অভি। আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না। সারা রাত অভিজিতের ঘুম হলো না। দুশ্চিন্তায়, আতঙ্কে, ভয়ে 2 রাতের মধ্যে যেন তার চেহারা অর্ধেক হয়ে গিয়েছে। ভোরের দিকটায় কখন সে ঘুমিয়ে পড়েছিল মনে নেই। সকালে ঘুম ভাঙল চৌকিদারের ডাকে। আজ সকালে কিছুতেই মানসিক অস্থিরতার ভাবটা অভিজিৎ কাটিয়ে উঠতে পারল না। মোবাইলে সময় দেখল সকাল 9টা। সে আর দেরি না করে বিশ্বদাকে ফোন করল। ফোনের ওপার থেকে বিশ্বজিৎ বললেন, গুড মর্নিং অভি, বলো কাজ কদ্দূর? অভিজিৎ কি বলবে সেটা বুঝে উঠতে পারল না, কিন্তু তার মানসিক অবস্থা এখন আর লৌকিকতা করার মতো নয়। আচ্ছা, এই তোমাদের অফিসের বিনয়দা, উনি এখন কোথায়? হঠাৎ? আমাকে সত্যি করে বলো। ও তো অসুস্থ। কেন? তুই ফের বলছি। আমি আজই ফিরবো, আমি আজই ফিরবো। আমাকে একটা ড্রাইভার পাঠাও, আমি আজকেই ফিরে যাব। আজ তো একটু চাপ ভাই। আমি আজই ফিরবো বিশ্বদা, আমি আর কিচ্ছু শুনতে চাই না, আমি আর কিছু জানিও না। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। দেখছি নয়, জাস্ট ডু ইট, ওকে? বলেই ফোনটা কেটে দেয় অভিজিৎ। পরে চৌকিদার এসে খাবার দিয়ে গেলে সেই খাবার পড়েই থাকে। অভিজিৎ তার বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়ে আবার। বিকেলের দিকে তার শরীরটা একটু ভালো লাগতে চা খেয়ে সে নিজের ডকুমেন্টসগুলো খুলে বসল। না, নতুন কিছু লেখার মানসিকতা তার নেই। তবে আগে অবধি সে যা যা লিখেছে সবটা ওলটপালট করে দেখতে লাগলো। যত রাত গড়াচ্ছে তার মনে একটা আশঙ্কা এসে বাসা বাঁধছে। মাথার চুল খামচে ধরে সে বিড়বিড় করে বলতে লাগলো, এরপর আমি 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 হয়তো মরব, সব শেষ। কিন্তু কিন্তু কখন আসবে সে আবার, কখন? বিড়বিড় করতে করতেই সে আবার ফোন করে বিশ্বজিৎকে, কিন্তু নেটওয়ার্ক সাথ দিল না। এবার ফোনটাকে সজোরে বিছানায় ছুঁড়ে ফেলে গাল দেয় সে। তবে অদ্ভুতভাবে সেই রাতে আর কিছুই হয় না। পরদিন সকালে আবার ফোন করে বিশ্বজিৎকে। বিশ্বজিৎ বলে একটা গাড়ি পাঠাতে পারবে, কিন্তু রাত হবে। অভিজিৎ রাজি হয়ে যায়। তার কাছে আর কোনো উপায় নেই।
সে যে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে তা সে নিজেও বুঝতে পারছে। সন্ধে 6টা বাজে। সে নিজে নিজেই কোনো মতে বাথরুমে ঢুকে শাওয়ার খুলে দাঁড়ায়। ট্যাঙ্কের ঠান্ডা জল মাথায় পড়তে খানিক স্বস্তি অনুভব করে, খানিকক্ষণ কেঁদে হালকা হয়। তার মাথায় কি ভূত চাপলো, সে স্থির করলো সেই নটি বাড়িতে আবার যাবে। তার মুক্তির পথ সেখানেই লুকিয়ে। সে এই বোঝা শহর অবধি বই নিয়ে যেতে পারবে না। সে ভেজা কাপড়েই উন্মাদের মতো দৌড়ে যায় বাংড়ির জঙ্গলের দিকে। তার পিছন পিছন ছুটে যায় রুমি। তার গায়ে জ্বর, কিন্তু সে আর কিছু স্বাভাবিক মানুষের মতো বুঝতে পারছে না। সে পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। রাত নামছে, জঙ্গলে ঝুপ করে অন্ধকার। অভিজিৎ আতঙ্কে ক্লান্তিতে জড়সড় হয়ে কুকুরের মতো ধুঁকতে ধুঁকতে চাতালে গিয়ে পৌঁছায়। তার শরীর ছেড়ে দিয়েছে। এমন সময় তার কানে এলো সেই মন্ত্র। একবার কানে যেতেই অভিজিৎ ধড়ফড় করে উঠে বসল। তার কানে আসছে এক পৈশাচিক হাসি। কেউ যেন ক্রমাগত ডেকে চলেছে তাকে। অভি, আমায় বাঁচাও অভি, আমায় নিয়ে যাও তোমার সাথে। আমি যে তোমায় বড় ভালোবাসি। এই বুড়ি আমায় তাড়িয়ে দিচ্ছে। অভি, আমায় বাঁচাও। গাছগুলো দুলতে শুরু করেছে ঝোড়ো হাওয়ায়। সেই পূজারিনী যেন লড়াই করে চলেছে কোনো অদৃশ্য শক্তির সাথে। পৈশাচিক হাসির শব্দ ধীরে ধীরে বেড়েই চলেছে। চারদিকটা যেন কাঁপছে কোনো এক অলৌকিক শক্তি। সেই পূজারিনী এবার অভিজিতের কাছে এগিয়ে এসে কাঁপা গলায় বলে, বাবু, তুই মা বলে ডাক। ওই ডাকেই 7 খুন মাফ রে। যা, পায়ে পড়ে বল ভুল হয়ে গেছে। যা, দেরি করিস না। মনে রাখবি, কোনো ক্ষমতাবান নারীকে পরাস্ত করার একটাই অস্ত্র, ভালোবেসে মা বলে কেঁদে পড়। তোর 7 খুন মাফ। ওরা এখানেই দুর্বল। ঝড়ের দাপট তখন আরো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। বিভৎস অট্টহাসির শব্দ তখন চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে। মা এসেছে, কারুর না কারুর প্রাণ নেবেই। আমি দেব রে বিটিয়া, তবু তোর স্বামীর কিচ্ছুটি হতে দেব লাই। আজ থেকে 27 বছর আগে আমার স্বামী আমার মেয়ে বাচ্চাটাকে বিষ দিয়ে মেরেছে। তোরা এইটুকুই শুনেছিস তো? যাওয়ার আগে তোকে বাকিটা বলে যাই রে। সেদিন বাচ্চাটাকে আমি মরতে দিলাই, কোলে করে শহরে পলায়ে যাই। গোটা রাস্তাটায় ভাবি ও বড় হয়ে ওর মাকে খুব ঘেন্না করবে, ভুল বুঝবে। তবে সে বুঝুক, কিন্তু মরতে দিবলাই। একটা বাড়ির সামনে মাঝরাতে রেখে আসি বাচ্চাটারে। এতদিন জানতাম না বাচ্চাটা মরে গেছিল নাকি বেঁচে ছিল। আজ সেই চিন্তা মিটল রে বিটিয়া। জানি মা ডাকটা এই জন্মের মতো শোনা হলো না, কিন্তু মনে বড় শান্তি নিয়ে গেলাম রে বিটিয়া। তোর গায়ের রংটা আমার মতো, তোর চুলটা আমার মতো, আমার শরীরের কিছুটা তুই পাইছিস। ওই দেখ, তোর বর কেমন কালো রঙের মূর্তির সামনে প্রাণ ভিক্ষা চাইছে। মনে রাখবি রে বিটিয়া, কালো যখন ক্ষমতাবান, মাথা নিচু করতে মানুষ বাধ্য। অনেক লেখাপড়া করিস মা, আশীর্বাদ করি। এরপর সবটা শেষ হয়। অভিজিৎ আর রুমিকে বাইরের দিকে ঠেলে দেয় সেই বৃদ্ধা। নিমেষের মধ্যে ধূলিসাৎ হয়ে গুঁড়িয়ে যায় সেই বাঙড়ির নটি বাড়ি। এক অদ্ভুত নিস্তব্ধতা ঘিরে ধরে চারপাশের পরিবেশটাকে। মনে হয় সেই ঘোলাটে সবুজ মূর্তির বহু জন্মের খিদে মিটল সেই বৃদ্ধার প্রাণ নিয়ে।
ঘটনাটি ঘটেছে নয় নয় করে আজ 5 বছর হয়ে গেছে। এর বেশি বলে দিলে আমার কোথাও উঠে আসবে। বিশ্ব অভিজিৎকে আজও জানায়নি আমার মানে বিনয়ের কি হয়েছিল। তবে আমি জানি সেদিন অভিজিৎ শারীরিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। ওর শির দ্বারা একাধিক জায়গায় ভেঙে গুঁড়িয়ে যায়, ব্রেনেও আঘাত পায় ছেলেটি। এনআরএসে 4 মাস টানা যুদ্ধের পর ওকে ফেরত পাই আমরা। কিন্তু সেদিনের সেই অভিজিৎ আর আজকের অভিজিৎ এক নয়। রুমি আর অভির একটি 3 বছরের মেয়ে আছে এখন, নাম দিয়েছে অভিরূপা। একটা ছোট সংসার গড়েছে উত্তর কলকাতার একটি 2 কামরার ফ্ল্যাটে। অভিরূপা অবশ্য বাবার মতো ফর্সা নয়, দুজনের সম্মতিতেই এনজিও থেকে আনা হয়েছে তাকে। অভিরূপা জানে তার বাবা না কথা বলতে পারে না চলতে ফিরতে পারে, কিন্তু বাবা একেবারে মেয়ে অন্তঃপ্রাণ।